ব্যানার্জি বাড়িতে গিয়ে পঙ্কজ কাব্যকে জেরা করতে শুরু করলে গিনি সেটা দেখে ভীষণভাবে বিরক্ত হয়ে উঠে অগ্নিজিৎকে ফোন করে পঙ্কজের কাণ্ডটা অগ্নিজিৎকে বলে। অগ্নিজিৎ বলে যে ওনার সাহস কী করে হলো, ফোনটা ওনাকে দাও। অগ্নিজিৎ পঙ্কজকে বলে যে ওখান থেকে চুপচাপ বেরিয়ে যান, নইলে কিন্তু আপনি আইনি মামলায় জড়িয়ে পড়বেন। পঙ্কজ বলে ঠিক আছে চলে যাচ্ছি, কিন্তু সন্ধেবেলায় ঠিক চলে আসবো। তারপর পঙ্কজ আবার কাব্যাকে ভয় দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই গীতা ফোন করে পঙ্কজের কাছে খবর জানতে চাইলে পঙ্কজ বলে যে আসল সিনেমা তো সন্ধেবেলা শুরু হবে। অন্যদিকে পঙ্কজের ভয় দেখিয়ে দেওয়ার পর কাব্যের মনে ভয় ধরতে শুরু করে। অন্যদিকে স্বস্তিক কাব্যাকে বিয়ে করার যে ডিসিশন নিয়েছে সেটাতে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত রাখা স্বস্তিককে টন্ট মেরে কথা শোনাতে শুরু করে আর বলে যে তোমার মতো অকৃতজ্ঞ মানুষ আমি দেখিনি। তারপর প্রলয় সেখানে এসে স্বস্তিকের সামনে একটাই প্রশ্ন জিজ্ঞেস করে যে যেই কৃপান তার গীতাকে খুন করেছে তার বোনকে বিয়ে করার কি এমন পরিস্থিতি এসে গেল, স্বস্তিক কেন কাব্যকে বিয়ে করছে। একটু পর প্রলয়ের যখন মনে পড়ে যে আজকে গীতার ঘাট কাজ, সে গণেশকে ফোন করে বলার চেষ্টা করে যে আপনার পাশে অন্তত এই পরিবারের কেউ না থাকলে আমি আছি। তখনই অগ্নিজিৎ সঙ্গে সঙ্গে প্রলয়ের কাছ থেকে ফোনটা নিয়ে গণেশকে বলে যে আপনার যা খুশি তাই করেন, আপনার সাথে এই বাড়ির কেউ নেই। আর প্রলয়কে বলে যে ওই পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমাদের দরকার হলে এই বিয়েতে থেকো না, কিন্তু এই বিয়েতে কোনো বাধার সৃষ্টি করো না। প্রলয় স্বস্তিককে বলে যে তোরা বাপ ছেলে সত্যিই দুজনে নির্লজ্জ। অন্যদিকে মেহেক যখন গণেশকে জিজ্ঞেস করে কার ফোন ছিল, গণেশ বলে তোমার বাবা বরাবরের মতোই এবারও অপমান করলো, তবুও নিমন্ত্রণ যখন করেছে আমি বিয়েতে যাব। মেহেক বলে যে চিন্তা করবেন না, খেলাটা আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। ব্যানার্জি বাড়িতে একটা গিফট আসলে কাব্যা বলে যে বিয়ের আগে গিফট কে পাঠালো। গিফটটা নিয়ে সবার মনে কিউরিয়াসিটি জাগতে শুরু করে। গিফটটার মধ্যে অ্যাড্রেস কালিম্পং দেওয়া থাকলে কৃপান সঙ্গে সঙ্গে গিফটটা নিয়ে সেটা খুলতে শুরু করে। কাব্যা কৃপানের কাছ থেকে গিফটটা নিয়ে যখন দেখে যে সেটাতে একটা রক্ত লাগা শাড়ি, আর রক্ত লাগার শাড়ি দেখে কাব্যা চরমভাবে ঘাবড়ে যায়, সে পাগলের মতো চিৎকার করতে শুরু করে। তারপর কৃপান সেই শাড়িটা নিলে তার মনে পড়ে যে গীতা যখন খাই থেকে পড়ে গেছিল গীতা এই শাড়িটাই পরেছিল, যেটার পর কাব্যা এতটাই বেশি ভয় পেয়ে যায় যে তাকে সামলানো মুশকিল হয়ে যায়। কাব্যা শাড়িটাকে পায়ের তলায় দল্লাতে শুরু করে। কৃপান কিরণকান্তিকে বলে যে ড্যাড, এটার মানে হচ্ছে কেউ পেছন থেকে আমাদের সঙ্গে আড়ালে খেলার চেষ্টা করছে। অন্যদিকে গীতা গণেশ আর মেহেককে বলে যে আমি রেডি হয়ে গেছি। গণেশ বলে তোমরা একটু সাবধানে থেকো, একটাও ভুল চুক যেন না হয়। তখনই কাব্যা সঙ্গে সঙ্গে মেহেককে ফোন করে বলে যে কালিম্পং থেকে গীতার রক্ত লাগা শাড়ি পার্সেল করে কেউ পাঠিয়েছে তাকে। তারপর কৃপান মেহেকের সঙ্গে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করলে মেহেক তার সাথে কোনো কথাই বলতে চায় না। তারপর কৃপান পঙ্কজকে ফোন করে গীতার শাড়িটার ব্যাপারে তদন্ত শুরু করলে ওই মুহূর্তে কাব্যার ফোনে গীতার ফোন ঢুকলে কাব্যা চিৎকার করে বলে যে গীতার নাম্বার থেকে আমাকে আবার ফোন করছে। কাব্যা ভয়ে ভয়ে ফোনটা তোলে। তারপর গীতা ফোনের মধ্যে বলে যে তুমি আমাকে মেরে ফেললে, আর গীতার অরিজিনাল আওয়াজ শুনে কাব্যা ভয়ে চিৎকার করে ওঠে। অন্যদিকে রাকা আর প্রলয় শেষবারের মতো অগ্নিজিৎ আর স্বস্তিককে বোঝানোর চেষ্টা করে যে এই ভুলটা কিন্তু একবার হয়ে গেলে সংশোধন করা মুশকিল হয়ে যাবে, তাই আপনি একবার ভেবে দেখুন। কিন্তু তাদের কোনো কথাই শুনতে চায় না অগ্নিজিৎ। সে বলে স্বস্তিক আমার ছেলে, ব্যাপারটা আমি বুঝে নেব।